নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালটা তো অনেকক্ষণই হয়ে গেছে, আর তারপর সকালে স্নানটাও সেরে নিয়েছি। আর এই যে এক কাপ চা নিয়ে বসে গিয়েছি। বাইরের ফ্যানটা চালিয়ে দিয়েছি কারণ চুলগুলো ভীষণই ভেজা, চুলগুলোকে শুকিয়েও নিচ্ছি। বাড়িতে অনেক মানুষ, যেহেতু আমাদের বাড়িতে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই না আমাদের কথা লেগেই থাকে। নিজেরা কাজ করি, হাতে আর মুখে আমাদের বকবক চলতেই থাকে। কথা বললে না মন কিন্তু অনেকটা হালকা হয়। মানুষের সাথে কথা বললে, মানুষের সাথে মিশলে সময় কিন্তু খুব সুন্দরভাবে কেটে যায় এবং বেশ ভালোও লাগে। চুলগুলো শুকিয়ে গেছে, এইরকম একটা ক্লাচার দিয়ে ভালো করে উঁচু করে বেঁধে নিয়েছি। কাঁধের কাছে চুল পড়ে থাকলে না ভীষণই যেন গরম আরও বেশি করে লাগে। তো যাই হোক, ওদিকে বাবানের মতন পড়তে বসে গেছে। আজকে বাবানের ম্যাডামের কাছে পড়া ছুটি, তাই নিজের মতনই পড়ছে। আর এদিকে আমি বাসনকোসনগুলো মেজে নিচ্ছি। সকালের চায়ের বাসনও কিন্তু কম পড়ে না, তো সমস্ত বাসনগুলো এদিকে মেজে ঘষে নিয়ে তারপর সকালে কি কি রান্না বান্না করি সেইগুলোও দেখে নেব। এদিকে ঘরদোর কিন্তু সমস্ত ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেছে। উপরের ঘরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে এসেছি। তবে গতকাল আমি মুছেছিলাম বলে আজ আর ঘরটা মুছলাম না। আগের দিন তোমাদের দাদা ভাই এই ধুতি গেঞ্জি পরে ওই শ্রাদ্ধের কাজে গিয়েছিল, তো সেটা তো রাখাই ছিল। আজকে সকালবেলায় এটাকে ভালো করে জল ধোয়া করে দিচ্ছি। সাদা জিনিস দেখতে যেমন সুন্দর, কিন্তু এই সাদা জিনিসকে ঠিক এই রকম অক্ষত সাদা রাখার জন্য পরিশ্রমটা কিন্তু কম নয়। এরকম সাদা জিনিসকে সাদা রাখার জন্য খুব ভালোভাবে কেচে সুন্দর করে উজালা না দিলে সাদা জিনিস কিন্তু সাদা থাকে না। সেই যে এঁচড় কুটেছিলাম, আর বটিটা না কিছুতেই আমার পোড়ানো হয়নি। আঠা যে খুব বেশি এর মধ্যে লেগে রয়েছে সেটা কিন্তু নয়, তবুও না ওই সবজি বানাতে গেলে দেখছি একটুখানি কিন্তু অসুবিধে হচ্ছে। তো সেই কারণে ওই আগুনে বটিটাকে একটুখানি পুড়িয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আটা কিন্তু তেমনভাবে এর মধ্যে লেগে নেই, আর সেই কারণেই আমি আর এর মধ্যে বটি পোড়াইনি। কিন্তু এখন দেখছি আমার ওই সবজি করতে কিন্তু বেশ অসুবিধা হচ্ছে। তো সেই কারণে এই যে বটিটাকে আগুনে ভালো করে পুড়িয়ে নিয়ে কাগজ দিয়ে একটুখানি ভালো করে ঘষিয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। এদিকে সকালে রুটির আলু চচ্চড়ি যেমনটা বসাই তেমনটা বসিয়েও নিয়েছি। এদিকে তোমাদের দাদা ভাই এত সবজি বাজার গতকাল করে নিয়ে এসেছে যে কোনটা ছেড়ে কোনটা রান্না করব কিছুতেই বুঝে উঠতে পারছি না। এই প্লাস্টিকটার মধ্যে প্রায় 2 দিন হলো লাউ শাকটা রাখা রয়েছে, আর রাখা যাবে না, আজকে করেই নিতে হবে। মোচাটা থাক, মোচা আজকে আর করছি না, এইটা মঙ্গলবার দিন রান্না করব। আর এইটাকে আমি ওই সোমবার দিনকে মাকে বলবো কুটে রেখে দিতে। আর এখানে সজনের ডাঁটা আরও অনেক কিছু সবজি যেগুলো নিয়ে এসেছিল, পটল ভেন্ডি যেগুলো গরমকালের সবজি সাধারণত হয়, তো সমস্ত সবজি বের করে নিচ্ছি। দেখা যাক যে আজকে কি রান্না বান্না করি। গরমও ভীষণ পড়েছে, প্রচণ্ড গরম লাগছে। এদিকটাতে না ফ্যান চালিয়ে নিয়েছি, টেবিল ফ্যানটা চালিয়ে নিয়ে তবে সবজি বানাচ্ছি।
তো লাউ শাকটাকে কুটে নিই। লাউ শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তবে বৈশাখ মাস এখনও লাউ শাক খাওয়া যাবে, কিন্তু এই জ্যৈষ্ঠ মাস পড়ে গেলে লাউ শাক এবং লাউ এই দুটো কিছুই কিন্তু খাওয়া যাবে না। তো এর আগের দিনকে যখনই তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছে আর আমার শাশুড়ি মা দেখেছে যে লাউ শাক লাউ নিয়ে এসেছে, তখন মা সঙ্গে সঙ্গেই বলেছে এ মাসে আনছো আনো, কিন্তু জ্যৈষ্ঠ মাসে কিন্তু একদমই ভুলেও এনো না। তো জ্যৈষ্ঠ মাসে কিন্তু অনেকেই লাউ শাক এবং লাউ কিছুই খায় না, আমরাও তাই। তবে এই মাসটাতে তো এখনও সময় রয়েছে, এখন তো খাওয়াই যেতে পারে। আজকে লাউ শাক করে নিচ্ছি। লাউটা আজকে করব না, লাউটা আবার এর মধ্যে কোনো একদিন করব। কথায় আছে লাউ শাক এবং লাউ একদিনে নাকি রান্না করতে নেই, মানে মা আর ছেলে একসাথে নাকি রান্না করতে নেই, এই কথাটা আমি শুনেছি বড়দের মুখে। তো সেইটাই মেনে চলি। লাউ শাক এবং লাউ কখনোই নাকি একদিনে রান্না করে না। শুধু লাউ শাক এবং লাউ বলে নয়, কুমড়ো শাক এবং কুমড়ো সেটাও কিন্তু একদিনে রান্না করতে নেই। এটা কতটা সত্য, কতটা মিথ্যে বা কতটা যুক্তিযুক্ত এবং যুক্তিহীন, সেই সমস্ত তর্ক বিতর্কের মধ্যে না গিয়েই আমার মনে হয় বড়রা যেটা বলে সেইটা শুনে চলাটাই শ্রেয়। এদিকে দেখতেই পাচ্ছ সবজিপাতি সমস্ত কিছু কিন্তু আমার গোছানো হয়ে গেছে। এখানে লাউ ডাঁটা এবং বেগুন আলু সমস্ত টুকরো করে রেখেছি। আর এখানে দুটো আলু নিয়েছি যেটা আমি ভাতে দেব, যেহেতু আজকে টক ডাল হবে সেই কারণে আলু সেদ্ধ দেব। আর এখানে কিছুটা লাউ শাক আমি কুচিয়ে নিয়েছি আর কিছুটা গোটা পাতাই রয়েছে। বুঝতেই পারছো লাউ পাতা বাটা করব, তার জন্য গোটা পাতা রেখেছি। আর আম ডাল হবে তার জন্য এখানে আম টুকরো করে রেখেছি। উচ্ছে ভাজবো সেই জন্য উচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে এখানে ডাল সেদ্ধ হচ্ছে। ডাল সেদ্ধ হয়ে গেলে বাবারটা তুলে রেখে দিয়ে তারপর যেমনটা আম দিয়ে সেদ্ধ করি তেমনটাই করে নেব। উচ্ছেটা আগে ভেজে তুলে নিয়েছি আর তারপর কড়াইতে আরেকটু তেল দিয়ে 5 ফোড়ন সম্বার দিয়ে নিলাম। আর এখন লাউ শাকটা রান্না করে নেব। এই লাউয়ের ডাঁটা চচ্চড়ি রান্না করতে গেলে আমি কিন্তু খুব বেশি সবজি এর মধ্যে দিই না, ওই পটল কুমড়ো এই সমস্ত কিচ্ছুই দিই না। এর মধ্যে শুধুমাত্রই আলু বেগুন এইটা দিয়েই রান্না করি, আর তাতে করেই কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। আর তোমরা তো জানোই শাক পাতাটা আমি কখনোই একসাথে দিই না, আগে ওই আলু ভেজে নিয়ে তারপর ডাঁটা বেগুন একসাথে দিয়েই ভাজা করে নিই। আর তারপর যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যায় তারপরে শাক দিয়ে ঢাকা চাপা দিয়ে নিই। আর এই যে দেখো শাকটা দিয়ে নিয়েছি, ঢাকা চাপা দিয়ে রেখেও দিয়েছিলাম, কতটা সুন্দর বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে ওই সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে রেখেছিলাম সেইটাই এর মধ্যে দিয়ে নিলাম। মশলাটা দিয়ে এগুলো তো কষাতে নেই, তাই এর মধ্যে একেবারেই পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি। রান্নাটা সমস্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। টক ডাল নামিয়ে রেখেছি, আলু সেদ্ধ মাখবো তার জন্য শুকনো লঙ্কা তেল ভেজে একেবারে নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে লাউ ডাঁটার চচ্চড়ি, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। আর এখানে রয়েছে বেশ কড়া করে উচ্ছে ভাজা। আর এখানে ডাল দেখতে পাচ্ছ, এইটা বাবার জন্য, বাবা খুব বেশি খায় না, যতটুকু খায় ততটুকুই সেদ্ধ ডাল তুলে রেখে দিয়েছি। আর কিছুটা শুক্তো এখানে রয়েছে, এই শুক্তোটা তোমাদের দাদাভাই খাবে তার জন্য এটাকে যেহেতু ফ্রিজে রাখা ছিল এখন এটাকে একটু ওই কড়াইতে গরম করে নামিয়ে রেখে দেবো। আর এই যে এখানে লাউ শাকটা সেদ্ধ করছি, ভেবেছিলাম যে আজকেই করে নেব, কিন্তু আজ আর ইচ্ছে করছে না, সেদ্ধ হয়ে যখন গেছে তো এইটাকে আমি ওই জল ঝরিয়ে নিয়ে একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো, অন্যদিন রান্না করব। আজকে যেহেতু তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি এসেছিল কাজের থেকে, তাই দুপুরের খাওয়াটাও আজকে একটু তাড়াতাড়ি হয়েছে আমাদের, আর সেই কারণেই চাটাও আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। মোটামুটি ওই 5টার সময় চা করেছিলাম এবং আমাদের চা খাওয়া তখনই হয়ে গেছে। আর আজকে না আমার এডিট কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে, মানে আজকে একটু সকাল সকালই আমার সব কিছু সারা হয়ে গিয়েছিল, আর সেই কারণেই এডিটটাও কিন্তু আজকে সকাল সকাল সারা হয়ে গেছে। এই সবেমাত্র ভিডিওটা পাবলিশ করলাম। আর আজকে অন্য দিনের তুলনায় কিন্তু গরমটা একটু কম রয়েছে, আজকে বেশ হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বেশ একটু নরম নরমই লাগছে। আগামীকাল থেকে তো বৃষ্টি হওয়ার কথা, জানি না কত দূর কী হবে, তবে সত্যি মানে কি বলবো, সারা পশ্চিমবঙ্গবাসী বোধ হয় ওই বৃষ্টির জন্য হা করে তাকিয়ে বসে রয়েছে, এত বেশি গরম পড়েছে। এখন শুধুমাত্র ওই বৃষ্টিটাই ভরসা, বৃষ্টি না হলে কিন্তু ওয়েদার কিছুতেই ঠান্ডা হবে না।
তবে যেহেতু একটু বাইরে হাওয়া বাতাস মানে একদমই দিচ্ছিল না এই কিছুদিন ধরে, এখন বেশ একটুখানি হাওয়া বিকেলের দিকটাতে বইছে, আর তার জন্য কিন্তু ওয়েদারটা বেশ একটু নরম লাগছে, ভালো লাগছে। সেই রকমভাবে যে প্যাচপ্যাচে ঘাম সেই জিনিসটা খুব একটা আজকে হয়নি। তো এই হলো ব্যাপার। অনেক দিন বাড়িতে যাওয়া হয়নি, তো আজকে ভাবছি যে একটুখানি বাড়িতে যাব। আর আমার বাবান বেশ কিছুদিন ধরেই দিদুন বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল, দিদুন বাড়িতে সেই কিছুতেই যেতে পারছিল না। তো আজকে বাবান ধরেছে যে না, আজকে আমি দিদুন বাড়িতে যাব। তো ভাবছি সন্ধ্যাবেলায় যখন যাব একেবারেই বাবানকে রেখে আসব, আগামীকাল মা অথবা বাবা কেউ এসে ওকে দিয়ে যাবে। আসলে এত বেশি গরম, ওকে এই সময়টাতে অন্য কোথাও মানে যে পাঠাবো সেইটাই আর কি হয়ে উঠছে না। আর আমাদের বাড়িতে যেহেতু ওই অ্যাডভেস্টার তো ওপরটাতে, আর যেহেতু ঘরটা নিচু, প্রচণ্ড গরম হয়, প্রচণ্ড তাপ হয়। আর সেই কারণে না মাও বারণ করছিল যে বাবানকে এই টাইমে পাঠাতে না, কারণ বাবানেরও বেশ কষ্ট হবে। দেখো হয়তো বলবে যে বাবানকে এই বাড়িতে এসিতে রয়েছে, যে দিদুন বাড়িতে গিয়ে গরমে থাকতে পারবে না, সেটা কিন্তু নয়। আসলে আমাদের এই বাড়িতে যেহেতু এই কাঁঠাল গাছটা রয়েছে মোটামুটি পুকুরের ধার, তার সেই কারণে কিন্তু গরম আছে, অবশ্যই ভীষণই গরম। কিন্তু আমাদের বাপের বাড়িতে যে গরমটা, সেই গরমটা কিন্তু আমাদের এখানে নেই। ওই বাড়িতে ভীষণ গরম, যেহেতু চালটা নিচু তার জন্য কিন্তু গরমটা খুব লাগে। আর সেই কারণে খেয়াল করবে, আমি কিন্তু গরমকালে খুব একটা বাড়িতে যাই না, খুব ঠান্ডাতেও কিন্তু বাড়িতে আমি যাই না, একদমই যাই না। গরমটা একটু কমে, বৃষ্টি হয়, তারপর যাই। দেখো 2 দিন যাই বাড়িতে একটুখানি শান্তিতে থাকবো বলে, একটু ভালোভাবে সময়টা কাটাবো বলে। আর সেই সময়টাতে যদি এরকম গরমে কষ্ট পেতে হয়, গিয়ে শান্তিই না পেলাম, তাহলে আর ঘুরতে গিয়ে কী করবো বলো? তো সেই কারণে খুব বেশি গরম পড়লে অথবা খুব ঠান্ডা পড়লে সেই সময়টাতে আমি বাড়িতে যাই না। তো যাই হোক, বাবান এখন ঘুরে আসুক, তারপর ওকেও খাইয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওর প্যাকিং শ্যাকিং করে নিয়ে আজকে ওকে দিয়ে আসবো দিদুন বাড়িতে। তো রেডি হয়ে নিয়েছি, কাপড় পরেছি, ওদিকে তোমাদের দাদাভাইকেও বললাম রেডি হও। সে এখন তো ওই ছোটো ঘরটাতে বসে রয়েছে। তো ছেলেদের তো জামা কাপড় পরতে সময় লাগে না, চটপট একটা জামা পরে নেবে, একটা প্যান্ট পরে নেবে, ব্যাস চুলটা আঁচড়াবে, রেডি হয়ে গেল। কিন্তু মেয়েদের একটু রেডি হতে সময় লাগে, তো সেই কারণেই আর কি। তো এদিকে বাবান রেডি হয়ে গেছে, বাবান ওর দাদার সাথে দেখা করতে গেছে, বড়দিদির সাথে দেখা করতে গেছে। একটা দিন তো থাকবে না, তাই না? একটা দিন নয়, এই ধরো আজকে যাচ্ছে, আগামীকাল সন্ধ্যাবেলাতেই আবার চলে আসবে। তো এই হলো। আর এদিকে আমি, মা গামছার কথা বলছিল, বাবার গামছা লাগবে, তো এই যে বাবার জন্য একটা গামছা নিয়ে নিয়েছি। আর এর আগে যখন মা এসেছিল তখন দেখলাম যে মায়ের ছাতাটা খারাপ হয়ে গেছে, তো মায়ের জন্য একটা এই যে ছাতা নিয়েছি। তো সত্যি কথা বলতে গেলে ছাতাটা আমি কিনিনি, কারণ তোমরা তো জানোই যেহেতু তোমাদের দাদাভাই শ্রাদ্ধের কাজকর্ম সমস্ত কিছুই করে, তো এইগুলো তো দানে পাই। তো ছিল, এর আগের দিনই দেওয়াটা উচিত ছিল, কিন্তু সেদিন সেই মুহূর্তে আমি বের করতে পারিনি। তো এই যে আজকে ভাবলাম যাচ্ছি যখন, এখন মায়ের জন্য ছাতাটা নিয়ে যাই। তাহলে চলো চটপট ঘুরে আসি। আর এই যে এই প্যাকেটটার মধ্যে বাবানের 2টো প্যান্ট, একটা গেঞ্জি, গামছা নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি বাড়িতে। আর আসার পরপরই ওই যে আমার বাবান একদম ড্রেস চেঞ্জ করে ফেলেছে, ফুল প্যান্ট ছেড়ে হাফ প্যান্ট পরে ফেলেছে, মানে বেশিক্ষণ ফুল প্যান্ট পরে থাকতে পারে না যাকে বলে। আর এদিকে রয়েছে আমার মা। ও মা, এদিকটা আসো। তো আমার বন্ধুদেরকে বলো যে তোমার মেয়ে যে প্রথম রোজগার করেছে, তাতে তুমি কতটা খুশি হয়েছো? অনেক অনেক আমি খুশি হব না? আমার বড় মেয়ে ছোট মেয়ে দুজনাই করছে, আমার খুব আনন্দ, খুব আনন্দ। সত্যি ভীষণই আনন্দের কথা। আরও একজনের কথা তো মানে তোমাদেরকে শোনাইনি, সে তো কালকে একদম ফাঁকি দিয়ে দিয়েছে, আমাকে বলেছে যে তুমি কথা বলে নাও, আমি পরে কথা বলবো। তা সেই পরেটাই আজকে। এবার তুমি বলো যে তোমার বউ যে রোজগার করছে, অবশ্যই প্রথম, এটা বলবো না, মানে তোমার বউ যে প্রথম কিছু যা যেটুকুনি হোক না কেন উপার্জন করলো, তো সেইটাতে তোমার কেমন লাগছে? ভালো লাগলো, অবশ্যই অবশ্যই ভালো লাগলো। এই পর্যন্ত এখন রুকা শুকা হয়ে বললে হবে? ভালো করে বলো, সুন্দর করে বলো। ভালো লেগেছে, ভালো লেগেছে। তো বাবা নেই, বাবারটা তো শোনাতে পারলাম না। তো এটা তো একটা আনন্দেরই, ভীষণ আনন্দ। আমার পুরো পরিবারই ভীষণ আনন্দ, আমার সাথে খুব আনন্দ করছে। আর ওই যে বললাম আমি কি করব এই টাকাটা দিয়ে, সেগুলো সব পরে আসবে, পরে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এখন এসেছি বাড়িতে, একটু মায়ের সাথে কথা বলি, একটু চাটা করি, খাওয়া দাওয়া করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। কেমন যেন আমার বরটা, তাই না?
নিজের বউয়ের প্রথম রোজগার, অথচ খুশিটাও ঠিকঠাকভাবে দেখাতে পারে না, ভালো করে যেন কথাও বলতে পারে না। আদৌ সে খুশি তো? আদৌ আমি যে রোজগার করছি, আদৌ একটা মেয়ে হয়ে, একটা বাড়ির বউ হয়ে যে কিছু হলেও রোজগার করতে পেরেছি, সেটাতে সে আদৌ খুশি তো? আদৌ মন থেকে মানতে পেরেছে তো ব্যাপারটা, নাকি তার পৌরুষত্বে আঘাত লেগেছে? কত আশা নিয়ে আমি ওকে জিজ্ঞেস করলাম, আর ও আমাকে ঠিক কেমনভাবে এর উত্তরটা দিল। বিষ্ণু থাকলে এই জায়গাটায় হয়তো কখনোই এমনটা করতো না। বোনের বরটা সত্যিই ভালো, অথচ আমার বরটা একটু কেমন যেন, এমনটাই মনে করছো তাই না? এমনটা কিন্তু একদমই নয়। আসলে কিছু মানুষ ক্যামেরা ফ্রেন্ডলি হয়, আর কিছু মানুষ ক্যামেরা থেকে শত হাত দূরে থাকে। তো আমার বরটাও কিন্তু তেমনই, ক্যামেরা ফ্রেন্ডলি একদমই নয়। যতটুকু পারি টেনে টুনে সামনে নিয়ে আসি। সামনে কিন্তু ও কথা বলতে একটু অপ্রস্তুত বোধ করে। আর সত্যি কথা বলতে গেলে সব মানুষ সমান হয় না, সব মানুষ কিন্তু একই রকম হয় না। তাই আমার বরটা ঠিক যেমনটা ঠিক তেমনটাই কিন্তু আমার খুবই ভালো লাগে। আর ও সত্যি ভীষণ খুশি, কিন্তু অনেকে আছে না যে কথায় প্রকাশ করতে পারে না, ভাষায় প্রকাশ করতে পারে না, ঠিক তেমনটাই হলো আমার বর। ভীষণ আনন্দ পেয়েছে ও। আর ও যদি সাপোর্ট না করতো, ওর যদি খারাপ লাগতো আমার এই ব্যাপারটা, তাহলে কিন্তু আমি কখনোই ইউটিউব করতে পারতাম না, তোমাদের সামনে প্রতিদিন নতুন নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারতাম না, নিজের সাংসারিক গল্পগুলো তোমাদের সামনে আনতে পারতাম না। তাই বলবো যে ও সত্যি ভীষণ ভালো, কিন্তু প্রকাশটা সবসময় করতে পারে না। তো যাই হোক, আসার পথে সিঙ্গারা কিনে নিয়ে চলে এসেছিলাম। আর এই সিঙ্গারার সাথে চাটনিটা দেয়, ভীষণই ভালো লাগে। তো আমরা তো সবাই চাটনি দিয়ে সিঙ্গারা খেতে ভীষণই পছন্দ করি, কিন্তু তোমাদের দাদা ভাই আবার চাটনি একদমই পছন্দ করে না, তাই ওকে আর দিইনি, আমরা সবাই মিলেই চাটনি দিয়ে খেয়ে নিলাম। আর মা স্প্রাইট এনে রেখেছিল, সেটা তো আগেই খেয়ে নিয়েছি। এই গরমকালে তখন কিন্তু আর চা খেতে বারবার একদমই ভালো লাগে না, যেহেতু বাড়ি থেকে চা খেয়ে এসেছি, তাই আর এই বাড়িতে চা করলাম না, একটু ঠান্ডা খাওয়া হলো। আর তারপর এই সিঙ্গারা। আর বাবানকে একটু বোঝাচ্ছি যে দুষ্টুমি করিস না, দিদুন যা বলে শুনিস, কারণ দিদুন কিন্তু অত চিৎকার তোর পেছনে করতে পারবে না আমার মতো, দিদুনের কিন্তু বয়স হচ্ছে। তো এবার যাওয়ার পালা। এদিকে যে সমস্ত সেলাইগুলো মাকে দিয়েছিলাম করতে, এই যে পাড় পিকো কাপড়গুলোর সমস্ত মা একদম পাড় পিকো করে রেডি করে দিয়েছে, এগুলো নিয়ে যাব। আর এই হলো ঘি, তোমরা তো জানোই আমি আমার বাপের বাড়ির পাড়া থেকেই ঘিটা নিয়ে যাই, মা এনে রাখে। তো এই যে ঘিটাও নিয়ে নিলাম। তাহলে চলো, বাবান বাইরে রয়েছে, বলছে যাও মা তাড়াতাড়ি যাও। মানে ব্যাপারটা কি, মানে আমি চলে গেলে তো ওর শান্তি, বাবা নেই, বাবা গিয়েছে দীঘাতে, এখন বাড়ি ফাঁকা, মা আর বাবা। তাহলে চলো, করবো না তো, দিদিনের কথা শুনবা তো, তাকিয়ে বলো।